আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন নবনীতা চ্যাটার্জির রচিত জামুরা দ্বীপের শয়তান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে জামুরা দ্বীপের শয়তান। না না না, কোনো মতেই তোমার এই সময় বাইরে ঘুরতে যাওয়া চলবে না। একই শীতের সময় অসময় বৃষ্টি, তার উপর তোমার ঠান্ডা লাগা থাক। আগের বছর এই শীতের সময় তোমার নিউমোনিয়া হয়ে খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছিল। এবার এই বছর ঠান্ডায় বাইরে ঘুরতে যাওয়া একদমই হবে না। আরে মা, কিচ্ছু হবে না আমার, তুমি দেখো আমি ঠিক থাকবো। আর আমি তো একা নই, শ্রীধর দাদাও আমার সাথে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না। আমরা প্রথমে মাসির বাড়ি ঘুঘুডাঙ্গা যাব, তারপর ওখানে 5 ঘন্টা থেকে ট্রেন জার্নি সেরে দুটো বাস বদলে হেতমপুর গ্রাম, সেখান থেকে খেয়াপার হয়ে বরিশার জঙ্গল। ফরেস্ট বাংলো বুক হয়ে গেছে, সমস্ত ব্যাগপত্র গোছানো হয়েই গেছে। ও মা, মা বলছি প্লিজ রাজি হয়ে যাও না, আমার লক্ষ্মী মা। অবশেষে মাকে রাজি করিয়ে আমরা দুই ভাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দীর্ঘ পথ পেরিয়ে আমরা যখন হেতমপুর গ্রামে পৌঁছালাম তখনও সন্ধ্যা নামেনি। বাস স্ট্যান্ডে নামতেই দেখি রাস্তা তখনও জলমগ্ন। ওরে বাবা রে, এখানকার ঠান্ডা তো আরো বেশি রে। তার উপর উত্তরে হাওয়ার দাপট। দাঁড়া, মাফলারটা ভালো করে মাথায় জড়িয়ে নি। বুঝলি ভাই, মনে হয় এখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছয়নি। সন্ধে নামার আগে আমাদের খেয়া পারাপার করতে হবে। কিন্তু রাস্তার যা অবস্থা, তাতে পায়ে হেঁটে খেয়াঘাট অবধি এগোনো সম্ভব নয়, বুঝলি। বরং পা চালিয়ে সামনে একটু এগিয়ে দেখা যাক, কোনো ভ্যান রিক্সা যদি পাওয়া যায়। কি বলিস? ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ব্যাগপত্র নিয়ে আমিও তাকে অনুসরণ করে সামনে এগোতে থাকলাম। আকাশের কোল ঘেঁষে গায়ের বুকে সন্ধে তখনও নামেনি, তবু গ্রামের চারপাশ তখনই বেশ থমথমে। কাছে পিঠে লোকজনও বিশেষ কাউকে দেখা যাচ্ছে না, ভ্যান রিক্সা তো দূরের কথা। পাখিদের কিচমিচ আওয়াজে ওপরের দিকে তাকিয়ে দেখলাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশের অর্জুন গাছের ডালে বসে থাকা এক ঝাঁক পাখি দল বেঁধে ঘরে ফিরছে। যে কজন যাত্রী বাস থেকে নেমেছে আমাদের সাথে, তারাও দেখলাম যে যার মতো ধুতির কাছা ধরে রাস্তার জল পেরিয়ে হাঁটা লাগাচ্ছে বাড়ির দিকে। আমরা দু ভাই আন্দাজেই কিছুটা পথ পেরিয়ে এসে বসলাম পথের ধারে খড়ের চালের ছাউনি দেওয়া একটা ছিটে বেড়ার ঘরে। আশেপাশে সেভাবে কোনো দোকানও দেখতে পেলাম না যে কোনো দোকানিকে গিয়ে খেয়াঘাটের ঠিকানাটা জিজ্ঞাসা করব। অগত্যা ঠাকুরের নাম জপে কিছু একটা ব্যবস্থা করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলাম। মিনিট 10 বসেছি সেই ঘরে, হঠাৎ শুনতে পেলাম খুব কাছে কোথাও থেকে সমবেত স্বর। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। শব্দটা কাছাকাছি আসতেই বুকটা ঢিপ ঢিপ করে উঠল। কিছুক্ষণের মধ্যে রজনীগন্ধা আর ধূপের ধোঁয়ার সুমিষ্ট গন্ধ নাকে আসতেই বসার জায়গা ছেড়ে উঠে শ্রীধর দাদা আমার দিকে তাকিয়ে বলল, উঠে পড় ভাই, উঠে পড়। এখানে পাথরের মূর্তির মতন বেশিক্ষণ বসে থাকলে চলবে না। মনে হচ্ছে গায়ে কেউ মরেছে। চারপাশ জলে জলময়, যা অবস্থা তাতে চিতা সাজিয়ে মরা দাহ করতে পারবে না এই গায়ের লোক। হয়তো কাঠের ভেলায় মরা বেঁধে সবাই মিলে নদীর জলে তাকে হয়তো ভাসিয়ে দেবে। এই সুযোগে ওই সব যাত্রীদের সাথে কথা বলেই আমাদের খেয়াঘাটের ঠিকানাটা জোগাড় করতে হবে। বাইরে চল এক্ষুনি।
দাদার কথা মতো আমিও ব্যাগপত্র নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম বাইরে। গায়ের চারপাশ তখন গোধূলির একেবারে শেষ লগ্নের আলোয় মাখামাখি হয়ে আছে। দেখলাম গায়েরই প্রায় জনা10 ছেলে ছোকরা কাঁধে করে সাদা কাপড়ে মোড়া নামাবলি গায়ে দেওয়া এক মৃত ব্যক্তিকে নিয়ে আমাদের দিকেই সোজা হেঁটে আসছে। মরাটাকে নিয়ে আমাদের কাছাকাছি আসা মাত্রই একটা ছিপছিপে চেহারার যুবক আমাদের দিকে তাকিয়ে বলল, তা বাবু, আপনারা কোত্থেকে? এই গাঁয়ে কারোর বাড়ি এসেছেন বুঝি? নাকি এই গাঁ পেরিয়ে অন্য কোথাও যাবেন? ভাই, আমরা ফরেস্ট বাংলোয় যাব। হেতমপুর ঘাট থেকে শেষ খেয়া কটায় পাওয়া যাবে? যদি একটু জানা যায় খুব উপকার হতো আর কি। ও, বুঝেছি বাবু, আপনারা খেয়াঘাট যাবেন, কিন্তু এদিকে পানির যা হাল, আজ অবধি তো এধারে হলদে সতর্কতা রয়েছে। আজ তো হবেনি, কাল সকাল দিয়ে আবার সব স্বাভাবিক হবে। ততক্ষণ তো আপনাদের থাকার জন্যই কিছু একটা ব্যবস্থা করতে হবে যা দেখছি। ছেলেটা আমাদের সাথে কথা বলতে বলতে সেখানেই দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে ওর সঙ্গী সাথী সব যাত্রীরা নিজেদের মতো হাঁটা লাগালো নদীর পথে। বল হরি হরি বল, 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 বল হরি। আমার আর শ্রীধর দাদার হাত থেকে ব্যাগ দুটো নিজের দুহাতে তুলে নিয়ে সে হাঁটা লাগালো উল্টো পথে। চোখের ইশারায় সে আমাদেরকেও তাকে অনুসরণ করার ইঙ্গিত দিল। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে হাসি মুখে নিজের মনে অনর্গল বকে চলল ছেলেটা। দেখছেন বাবু, এতক্ষণ কথা কইছি, আপনাদের তো কওয়াই হয়নি। আমার নাম মাহির, মাহির আলী। এই বরিশা জঙ্গলের কাঠুরে আমি। আমার ফুফা গফুর মিয়া এই অঞ্চলের বহু পুরনো মাঝি। সে জেলে মৌলি সাধারণ নৌযাত্রী এক ডাকে সকলে চেনে তালে। আব্বু আম্মা চলে যাওয়ানোর পর আমি ফুপির ঘরেই মানুষ হয়েছি। এই ঝড় বাদলের দিনে যা হাল পথঘাটের, পদে পদে বিপদ তো লেগেই আছে। আজ এই ভর সন্ধেতে আর কোথাও যেতেই হবে নি বাবু আপনাদের। আমার ফুফার বাড়ি চলেন, ওখানে নিশ্চিন্তে রাতটা পেরিয়ে কাল সকাল সকাল একটু নাস্তা পানি করে না হয় যেখানে ইচ্ছে সেখানে যাবেন। রাত কাটানোর আর কোনো উপায় নেই বুঝে আমরা মাহিরের সাথে চললাম তার ফুফার বাড়ি। ঢোকার মুখে চোখ বুলিয়ে দেখলাম মাহিরের ফুফার বাড়িটা বেশ পরিপাটি এক গৃহস্থ মাটির বাড়ি। বাড়ির উঠোনের একপাশে একটা কুয়ো, বাড়ির লাগোয়া একটা সবজি বাগান। বাড়ির মুখে ঢুকতেই দেখি পায়ের নিচে হরহরে এঁটেল মাটি, তার উপরে দুটো একটা করে ইট বিছিয়ে যাতায়াতের একটা রাস্তা মতন করা। এতটা পথ মাহির আমাদের ব্যাগগুলো নিজেই হাতে করে নিয়ে আসছিল। এবার বাড়িতে ঢোকার মুখে সে ব্যাগগুলো আমাদের হাতে ধরিয়ে বলল, বুঝলেন বাবু, আমার ছোট বয়সের বন্ধু নগেনের বাপ দুলাল খুড়োর শেষ যাত্রায় তো যেতে পারলেম নে, কিন্তু এই হিন্দু মরার ছোঁয়া নাড়া নিয়ে গোসল না করে যদি ঘরে ঢুকি তাহলে আর রক্ষে নেই। ফুফির আমার খুব সুই সুই বাতি, সারা রাত এই বিষয় নিয়ে দেখব কি অশান্তি লাগাই দেবে। আমার ফুফি মাইশা বিবি, দেমাগি মেয়ে মানুষ, কিন্তু মন খান একেবারে পানির মতন সরল। আপনারা একরাত থাকলেই বুঝতে পারবেন। ফুপি, ও ফুপি, শহর থেকে 2জন বাবু আইছে, ওরা ফরেস্ট বাংলোয় যেতে চায়, কিন্তু আজ তো নৌকা চলাচল বন্ধ। ফুপা কইল না সকালে, তাই ওদের এখানে আনছি। ওগো ওগো নিয়ে যাও ঘরে, কিছু খাওয়ানোর ব্যবস্থা করো দেখি, খুব ক্ষুধা লাগছে। মাহিরের গোসল শেষ হলে আমরা ওদের কুয়ো পাড়ে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে দাওয়ায় পাতা মাদুরে বসলাম। মায়েশা বিবি আমাদের অ্যালুমিনিয়ামের বাটিতে মুড়ি চানাচুর আর বাতাসা খেতে দিলেন। তারপর লেবু দিয়ে গরম গরম লিকার চা বানিয়ে দিয়ে ঘরে চলে গেলেন নিঃশব্দে। আমি, শ্রীধর দাদা
আর মাহির তিনজনে বসে মুড়ি খাচ্ছি। দেখলাম একজন ঢ্যাঙা শ্যামবর্ণের লোক, তার মাথায় ফেটটির মতো করে একটা পাতলা চাদর বাঁধা, পরনে চেক লুঙ্গি আর সাদা ফুলাতা পাঞ্জাবি, গালে কাঁচা পাকা দাড়ি। লোকটি এসে বসলেন আমাদের পাশে। মাহির পরিচয় করিয়ে দিতে বুঝলাম ইনি হচ্ছেন ওর ফুফা গফুর মিয়া। এরপর সবাই মিলে বসে রাতের ঘুটঘুটে অন্ধকারে হ্যারিকেন জ্বালিয়ে বরিশা জঙ্গল, হেতমপুর গ্রাম, ফরেস্ট বাংলো এসব নিয়ে কথা কথা হচ্ছে। এই জঙ্গলির ঠিক কোথায় কোথায় যাওয়ানের ইচ্ছা শুনি আপনাদের? সেই বুঝি কাল সব ব্যবস্থা করব কোনে। এই ঘোরার বিষয়ে আমাদের জ্ঞান যেহেতু সীমিত, তাই আমরা এই বিষয়ের সমস্ত দায়িত্ব আপনার উপর ছেড়ে দিলাম। আপনি বুঝে শুনে সমস্ত ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা বাবুরা, সে হবে কোনে। আগে দেখি কাল সকাল পর্যন্ত আকাশের অবস্থা কেমনে থাকে। গল্প করতে করতে রাত প্রায় 9টা। রাতের বাতাসে ঝোড়ো হাওয়ার বেগ তখন ধীরে ধীরে বাড়ছে। আকাশের গতিক দেখে মনে হচ্ছে মাঝরাতে তেড়ে বৃষ্টি নামবে। চারদিক তখন নিঝুম অন্ধকার। বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে ঝিঁঝির সমবেত উল্লাস ভেসে আসছে। হঠাৎ বিশাল দেহী গৌরবর্ণের এক মধ্যবয়স্ক পুরুষ এসে যোগ দিলেন আমাদের আড্ডায়। গায়ে তার পীত বসন ও ধূসর বর্ণের শাল। তিনি বাড়িতে প্রবেশ করতেই তাকে আসন পেতে বসার জন্য সাধলেন গফুর মিয়া। আরে আরে, কি সৌভাগ্যি আমার! গুনিন বাবাজি নিজে মুইদের বাসায় এসেছেন। বসুন বাবাজি, বসুন। বলুন, কি সেবা করি আপনার? বুঝলেন বাবুরা, ইনি হলেন এই হেতমপুরের গ্রামের মস্ত গুনিন। এনার জন্যেই কয়েক মাস আগে আমি আর মাহির ভয়ঙ্কর মৃত্যুর মুখ থেকে পেরানে ফিরে বাঁচতে পেরেছি। বাবাজি, এনারা শহর থেকে এসেছেন জঙ্গল দেখার জন্যে। তা বলুন বাবাজি, আজ হঠাৎ এই ঝড় জলের রাতে মোদের বাসায় কোনো বিপদ হলো নাকি? আরে না না, অত ব্যস্ত হওয়ার কিছু নেই গফুর। শহর থেকে নতুন অতিথি এসেছে শুনে তোমার বাড়িতে এলাম। তা আলাপ হয়ে ভালোই লাগছে। কিন্তু আমার তখন মাথায় খেটে গেল অন্য একটা চাল। মনে মনে ঠিক করলাম, আমরা যে সময় জঙ্গল পরিদর্শন করতে এসেছি সেখানে বিপদ আমাদের পদে পদে তারা করবেই। আর সেই বিপদ কাটানোর অস্ত্র হিসাবে এই গুণিনকে হাতছাড়া করলে চলবে না। তাছাড়া বাঙালি এমনিতেই প্রশংসাপ্রিয়। তাই সময় নষ্ট না করে সকলের কথা ছাপিয়ে গিয়ে গলার স্বর একটু জোর করে আমি বললাম, তা বাবা, কি হয়েছিল সেদিন মাহির আর ওর ফুফার? প্রাণ সংশয়ের কথা শুনছি, অনেক বড় বিপদ বুঝি? তা একটু বলুন না। শোনো তবে, তখন বর্ষার প্রায় শেষ দিক। মাহির এসে আমায় জানালো মোড়লের নির্দেশ আছে ছেলের অন্নপ্রাশনের জন্য তাকে নাকি পীরের সপ্তাহে 2 দিনের মধ্যে 40 কেজি মাছ ধরে এনে দিতে হবে। বর্ষার পানিতে টইটুম্বুর তখন আমাদের পড়া সন্ন্যত, খালগুলোর অবস্থাও ভালো না। আর এ তল্লাটে গফুরের ছাড়া ইঞ্জিন নৌকোও বিশেষ কারণ নেই। বাকি সবারই যা আছে ওই ডিঙি নৌকো। আর বর্ষার জলে ডিঙি নৌকো নিয়ে যাওয়া এমনিতেই বেশ বিপদের। মোড়লের নির্দেশে রাতের আঁধারে তখন এই মাছ ধরার ভার পড়ল গফুরের ওপর। এইসব নিয়ে যখন গায়ে কথা চলছে, তার মাঝে একদিন আমি গফুরের বাড়ি এসেছিলাম। তখন আমাকে দেখে মায়েশা বলেছিল, বাবা, কদিন যাবৎ ডান চোখের পাতা দপদপ করিছে একভাবে। ঘুমের ঘোরে কি সব ভুলভাল স্বপ্ন দেখছি। ভয় ভয় করছে, কোনো বিপদ হবে না তো বাবা? সব শুনে বিপদের আশঙ্কা আছে বুঝলাম। সময় বুঝে গফুর আর মাহির দুজনকেই জলপথের বিপদ নাশিনী 2 তাবিজ বানিয়ে দিলাম। নির্দেশ দিলাম
দুদিনের মধ্যেই এই জঙ্গলের রক্ষাকারিণী দেবী বুনো মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে। তাতেও ওদের মন থেকে বিপদের আশঙ্কা কমছে না। গফুর মায়েশা ওরা মিয়া বিবি দুজনে নাছোড় বান্দা। শেষকালে ওদের অনুরোধে আমাকে নাকি গফুরের সাথে যেতে হবে সেই নৌকো যাত্রায়। আমি তিথি নক্ষত্র বিচার বিবেচনা করে গফুরকে নৌকো যাত্রার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার আদেশ দিলাম। এরপর যে বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি পড়েছিলাম আমরা, তা থেকে সশরীরে ওদের নিয়ে বেঁচে ফিরতে পেরেছি এই ঢের। সে ঘটনা শোনার জন্য আমার মন তখন ব্যাকুল। আর ঠিক সে সময় তেল ফুরিয়ে যাওয়াতে মাদুরের উপর রাখা হেরিকেনটা গেল নিভে। বাইরে তখন শোঁ শোঁ করে হাওয়া বইছে। হঠাৎ সেই গুণিন তখন বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর অন্ধকার ভেদ করে আসা তার সেই চিরাচরিত গম্ভীর গলায় গফুর মিয়াকে বললেন, আকাশের মতিগতি খুব একটা ভালো না, বুঝলে গফুর। আমি বরং উঠি, আস্তে আস্তে বাড়ির পথে পা চালাই। বৃষ্টি নামার আগে পৌঁছতে পারলে রক্ষে। পরিষ্কারভাবে দিনের আলো ফুটলে তবেই কাল ওদের নিয়ে জলে নেমো। হ্যাঁ, সম্ভব হলে কোনো বিপদের আশঙ্কা বুঝলে খবর পাঠিও আমার কাছে, কেমন? কথাগুলো শেষ করে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেই গুণিন। উনি যাওয়ার পর মায়েশা বিবি একটা জ্বলন্ত লম্ফ এনে রাখলেন আমাদের মাদুরের ওপর। তারপর রাতে খাবারে কি বানাবেন সে বিষয়ে গফুর মিয়ার সাথে নিচু স্বরে কয়েকটা কথা বলে উনি চলে গেলেন পাকঘরের দিকে। কি বলি বলুন তো? হ্যাঁ, আগে সেটাই তো ব্যাপার, কিন্তু কি হয়েছে সেটা তো স্ত্রীর সাথে কথা শেষ করে গফুর মিয়া এসে বসলেন আমাদের পাশে। আমার মন তো তখন সেদিনের ঘটনা শোনার জন্য আকুপাকু করছে। সময় নষ্ট না করে আমি বলেই ফেললাম, তা তখন যে কথাটা উনি বলতে বলতে চলে গেলেন, সেই ঘটনাটা যদি একটু শোনা যেত আর কি। সেদিন পূর্ণিমের রাত, আকাশের অবস্থা নেহাত খারাপ না দেখি আমি মাহিরকে বললুম গুনিনকে ডেকে আনতে। তারপর আমি, মাহির আর গুনিন আর মোড়লের শালা হেমন্ত মিলে মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে খেয়া ঘাটের পানে এগিয়ে গেলুম। এই হেমন্ত ছেলেটা বড় তেন্দর, কারোর কোনো কথা শোনেনি। শুনবেই বা কেন? মোড়লের শালা বলে কথা, আলাদাই তার রোয়াব। কম বয়স, রক্ত তাজা। সে আবার নাকি ঠাউর দেবতা আল্লাহ বুনুমা কাউকেই মানেনি। একে পাপি টাপি মানুষ, তার উপরে এই জেদের জন্যই তো সেদিন পেরান গেল এই ছেলের। প্রাণ গেল মানে? এই কিছুক্ষণ আগেই উনি তো বলে গেলেন সবাইকে বাঁচিয়ে ফিরেছিলেন, তাহলে আবার মরার কথা আসছে কোথা থেকে? বাবা আমারে আর মাহিরে বাঁচাইছেন কয়ে গেলেন, ওই বেয়াদব হেমন্তরে নয়। যদিও তাকে বাঁচানোর অনেক চেষ্টা চরিত্রী হয়েছিল বটে, তবে বংশের পাপে ও বেটা মরছে। বুঝলেন না সব? ওই ওর বংশের অভিশাপ। সেদিন জেলিপাড়ার ঘাট থেকে নৌকা ছাড়ল আমাদের। গভীর রাত তখন, চাঁদের আলো নদের জলে পড়ে রূপোর মতন চকচক করছে এক্কেবারে। আমি ইঞ্জিনে স্টার্ট দিলাম, সাথে মাছ ধরার জাল, হুইল, বড় বড় হাঁড়ি, টোপ, ফাদনা সব নিয়ে বোঝাই হলো আমাদের নৌকো। আমাদের কাজ ঘেঁষে বসলো বাবা, আর নৌকার ওই হাল ধরে বসলো হেমন্ত আর মাহির। ভরা পূর্ণিমের আলোয় জঙ্গল ঘেরা নোনা পানি কাটায় আমি তত্তরিয়ে নৌকা চালিয়ে গেলুম খালের দিকে। বর্ষার পানিতে টইটুম্বুর খালে তখন মাছ কিলবিল করছে। আমি বহু বছর ধরে মাছ ধরছি এই পানিতে, ভালোই বুঝি কোথায় জাল ফেললে কেমন মাছ উঠবে। মাছের ঝাঁক আন্দাজ করি জাল ফেললাম জলে। মাছের ভার বুঝে জালটা গোটাচ্ছি, হঠাৎ কাছের জঙ্গল থেইকা শুনি বাঘের হুঙ্কার। কি জানেন বাবু, আমাদের এই অঞ্চলের বাঘগুলো অনেক বেশি হিংস্র। মানুষের গন্ধ পেলেই ওরা শিকার না ধরি ছাড়ে না।
বাবা কয় নোনা পানি খাইয়া ওদের রক্তের চাপ বেশি, ওরা এত তেজি যে শিকার ওরা একবার দেখবে আর এক থাবায় তাকে সাবার করে দেবে। ওদের এই উৎপাতির জন্যই তো পানিতে নামার আগে আমরা বুনো মায়ের থানে একবার মাথা ঠুইকা আসি। আবার বনের শয়তানগুলোর হাত থেকে বাঁচার জন্যই মায়ের মুখোশ মাথার পেছনে লাগাইয়া আমরা মাছ ধরতে আসি। সেদিন আমি, বাবা আর মাহিরও মায়ের মুখোশ পরেছিলাম, পরে নাই শুধু ওই হেমন্ত। ও নাকি মাকে ভরসা করেনি, ও কয় বুনো মা বলে নাকি কোনো দেবীই নাই, এসব নাকি বুজরুকি। ওরই জেদের জন্যই তো যত বিপদ হয়েছিল সেদিন। যাই হোক, তাজা বলছিলাম, সবে জালখানা গুটাচ্ছি, খালের ধারের গোলপাতার জঙ্গল থেইকা বাঘের হুঙ্কার শুই না সেদিকে তাকাইয়া দেখি জল জলে চোখের একটা চার পেয়ে মানুষ খেকো এগিয়ে আসছে জলের দিকে। আমি নৌকার ইঞ্জিনের গতি বাড়াইলাম। দেখলাম মানুষ খেকো বাঘটা হঠাৎ করে লাফ দেয় পানিতে। আমাদের নৌকার পানে চেয়ে বিদ্যুৎ বেগে সাঁতরে আসতে থাকে সেদিকে। যখন বুঝলুম তার সাথে আর পেরে উঠব না, বাবাকে বললাম কিছু একটা ব্যবস্থা করতি। আমি বাঘটাকে বান মেরে কিছুক্ষণের জন্য কবজা করে দিচ্ছি, আর নৌকার চারদিকে গণ্ডি কেটে দিলাম। কিন্তু কিন্তু মনে রাখবে, এই মন্ত্রের মেয়াদ বেশিক্ষণের নয়। তোমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। গুনিন বাবাজির কথা শুনে বুঝলাম এখন কিছুক্ষণ আমরা নিশ্চিন্তে মাছ ধরতে পারবো, ও বাঘ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। তারপর জাল থেইকা মাছগুলো ছাড়ায়ে সবে হাঁড়িতে পুড়ছি, দেখি বাঘটা অসম্ভব চিৎকার করছে। হঠাৎ দেখলাম বাঘটি নিচে স্বর বদলে হাসতে হাসতে কেমন যেন এক বিশাল আকার শয়তানের ছায়া মূর্তিতে পরিবর্তন হয়েছে। ওর দেহ খান, চোখ দুই খান কেমন আগুনের মতন জল চলে, মাথা ভর্তি উস্কো খুস্কো পশম, মস্তিষ্কের ভেতর যেন টকবক করে কিছু ফুটছে। দেখলাম মহিষের মতন তার মাথার দুপাশে দুইখানা শিং, মুখের থেকে আকৃতিতে বড় লম্বা দুইখান কান, গোটা দেহে লম্বা লম্বা পশম আর সূচলো কাঁটায় ভর্তি। মানুষের থেইকা কয়েক গুণ লম্বা ও চওড়াসে। ভালো করে চোখখান কচলে দেখলুম পানির মধ্যে দাঁড়ায় সেই ছায়ামূর্তি তার ধারালো দাঁতের দুটো পাটি বার করে সাপের মতন চেরা জিভ লক লক করতি করতি হাতখানা লম্বা করি গণ্ডির বাইরে থেকে আস্তে আস্তে আমাদের নৌকাখানা তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ গণ্ডির মেয়াদ বেশিক্ষণে নয়, আমরা বাঘের থেকেও খারাপ কিছুর খপ্পরে পড়েছি। বুঝলাম এতক্ষণ যাকে দেখি ডরাইছি সে আসলে বাঘ না, বাঘ রূপে একখানা শয়তান। বাবার ঝোলায় একখানা পাকা বেল আর কিছু কাটা কলা পাতা ছিল। নৌকার মধ্যে খড়কুটো জ্বালায় যত তাড়াতাড়ি সম্ভব সেই বেলখানা পুড়িয়ে তার শ্বাসটা বের করি। কি সব মন্ত্র পড়ি কলা পাতায় মুড়ে বাবা ছুঁড়ে মারল ওই শয়তানের দিকে। সেটি দিতেই সেই বিশাল দেহের শয়তানটা জ্বালায় ছটফট করতে করতে বিভৎস চিৎকার করি সারা জঙ্গল মাথায় তুলল।
ও যখন খানিক কাবু হইছে তখন ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য নৌকার বেগ বাড়ায়ে কোনো ক্রমে আমরা গিয়ে উঠলুম খালের কাছে ওই জামুরা দ্বীপে। খালসি গাছের জঙ্গল সেখানে, মৌলিদের ভাত ঘর কইতে পারেন ওই দ্বীপ। ওইখানে বাঘের তেমন যাওয়া আসা নাই, কিন্তু হরিণ, বানর, পাখিদের বাস কইতে পারেন ওই অঞ্চল। আমরা নৌকাটা ঘাটে বেঁধি ভোরের আলো ফোটা অবধি ঘাটের কাছেই জঙ্গলের মাঝে ঘুটঘুটে আধারে হাতে একখানা টর্চ জ্বালায়া তাঁবুতে খাপটি মেরে বইসা আছি। হঠাৎ বাইরের জঙ্গলে শুকনো পাতার ওপর একখানা বিশাল আকার প্রাণীর থপ থপ করে হেঁটে আসার আওয়াজ পেলুম। ভয়ে ভয়ে আমার আত্মারাম খাসা। বুকে সাহস নিয়া তাঁবু থেইকা খানে মুখ বাড়াইয়া দেখলুম সেই শয়তানটা আমাদের অনুসরণ করে এখানেও এসে পড়েছে। সে ভয়ে আতঙ্কে আল্লাহরে আর বুনো মায়েরে স্মরণ করতে লাগলাম। মা গো মা, রক্ষে করো মা, রক্ষে করো। উনি এই জঙ্গলের দেবী। এই জঙ্গলে জলে কোথাও বিপদে পড়লি উনি রক্ষা করেন ওনার ছাঁদের। বাঘের খপ্পরে পড়লি তাও একটা কথা ছিল, কিন্তু শয়তানের খপ্পরের থেইকা যে কি করে আমরা বেঁচে ফিরেছি বাবু। ওই শয়তান তার বিশাল দেহ হামাগুড়ি দিয়া কয়েকবার নাক টাইনা আমাদের ঘ্রাণ নিয়া দু হাতে ভর দিয়া তাঁবুর বেটির প্রবেশ করলো। তারপর তাঁবুর পর্দার ভিতর উঁকি দিয়া ভারী গলায় হেমন্তর দিকে তাকায় রইল। রে, চিনতে পারছিস আমায়? চিনতে কি পারছিস তোর মৃত্যুকে? সেদিন তোর বাপ ঠাকুরদাকেও ছাড়িনি, আর আজ তোকেও ওই পাপের শাস্তি না দিয়ে আমি যাব না কোথাও। কোথাও যাব না আমি। কথা কইতে কইতে সেই শয়তান ধীরে ধীরে হামাগুড়ি দিয়া পুরো দেহ নিয়ে আইসা ঢোকে আমাদের তাঁবুতে। বাবা পরিস্থিতি সামলানোর জন্য ওই শয়তানের চোখ এড়াইয়া ঝোলা থেইকা মন্ত্রপুত পানি নিয়া ছিটায় দেয় তার দেহে। তাতে খানিক কাবু হইয়া সে উল্টি পড়ে থরথর করে কাঁপতে থাকে, বনের পশুর মতন তীব্র গর্জন করতে থাকে। জ্বালায় ছটফট করতে করতে হেমন্তর দিকে তাকায় ফুঁসতে ফুঁসতে বলে, এতদিন আমি তোর অপেক্ষাতেই প্রহর গুনছিলাম এই দ্বীপে। এতগুলো বছর আমি নিজের মধ্যে প্রতিশোধের আগুনটা জ্বালিয়ে রেখে ছটফট করেছি। এই জনমানবহীন দ্বীপে এতদিন আমি তোরই আসার অপেক্ষা করে গেছি। আজ সেই সঠিক সময় সে উপস্থিত হয়েছে আমার সামনে। আমি জানতাম তোকে আসতেই হবে আমার ডেরায়। তুই না চাইলেও তোর নিয়তি তোকে এখানে এনে ফেলতই। অনেক ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য। আমি শান্ত হয়ে থাকতে পারছি না। হয় আমি তোর মৃত্যু নিশ্চিত করব, না হলে তোকে আমার গোলাম বানিয়ে এই দ্বীপে রেখেই আমি তাবেদারি করাবো। এই বিচ্ছিন্ন দ্বীপে একা আমি আর এভাবে সন্তান হারানোর শোক বুকে নিয়ে থাকতে পারবো না। তোর হাতে সময় কম, হয়
নিজেকে সমর্পণ কর আমার কাছে, না হলে আগামী কয়েক মুহূর্তের মধ্যে তোর জান আমি কুরবান করব। গুনিন বাবা তখন বেগতিক দেখি বুনো মায়ের চাতাল থেইকা আনা একখান সবুজ কাপড় ডান হাতের কবজেতে বেঁধে নিজের ঝোলা থেকে বের করে কিছু শুকনা ফুল পাতা হাতের তালুতে লইয়া বিড়বিড় করে কিসব কইতে লাগলো। বাবা বিড়বিড় করি যত মন্ত্র পড়িতে থাকে ওই শয়তান তত বেশি ফুঁসতে থাকে। এক সময় দেখি সেই শয়তানের চোখ দুখান আকৃতিতে আরো বড় আর লাল হইয়া গেছে, যেন চোখের তারা দুইখান ফেটে সেখান থেকে রক্ত ঝইরা পড়বে। তার গায়ের মাংস কেমন জায়গায় জায়গায় জড়ো হইয়া থাক থাক হইয়া গেছে। তারপর গর্জন কইরা কইরা সে বাবার দিকে তাকায়া কইল, তুই থাম থাম বলছি। গোটা গা আমার ঝুলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার খাবার লাগবে, আমার খাবার লাগবে, অনেক খাবার লাগবে। ক্ষুধায় আমার গোটা পেট জ্বলে যাচ্ছে। তুই আমাকে তোর ক্ষমতা বলে বন্দি করে রাখতে চাইছিস, তাই পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। ওই পাপীকে শাস্তি না দিয়ে আমি কিছুতেই শান্ত হব না। তোকে ভালো মুখে বলছি, থাম থাম, নইলে আর একবার তুই ওই বিষ আমার গায়ে ছিটিয়ে দেখ। তোকে তো গ্রাস করবই, সাথে এদের কাউকে ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করলে দেখ শুধু কি করি আমি তোদের। আমি শেষবারের মতন বলছি, এই পাপীকে রক্ষা করতে যাস না, এই পাপীকে রক্ষা করতে চেষ্টাও করিস না। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে 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 তোরও মৃত্যু নিশ্চিত, তোরও মৃত্যু নিশ্চিত। ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত কেউ আটকাতে পারবে না আমায়। বাবা তখন কিছুটা থমকেছিল বটে, কিন্তু পুরোপুরি থামেনি। হাতের করগুনি চোখ বুঝি সে কিসব বিড়বিড় করে বলেই চলেছে তখনও। আর ওই শয়তান তখন কেমন কাবু হয়, তার গুহার মতন মুখ খান হাঁ করি গরম বাতাস নিক্ষেপ করছে আমাদের দিকে। কি তেজ সে বাতাসের! বর্ষার রাতি যেন মনে হচ্ছে আমাদের গোটা শরীর পুড়ে খাক হইয়ে যাবে ওর তেজে। সত্যি বাবু, আল্লাহর রহমতে আর বুনো মায়ের আশীর্বাদে শুধু ওই জানটা বাঁচায়ে মাহিরকে নিয়ে ঘরে ফিরে আসি সেই দিন। খাইতে আসুন আপনারা, খাবার তৈরি। খাবার সময় আমাদের মধ্যে আর এইসব বিষয় নিয়ে কোনো কথাবার্তা হলো না। আর সারাদিন খাটাখাটনির পর গফুর মিয়াও যেরকম ক্লান্ত ছিলেন, সেখানে ওনাকেও আর রাত্রিবেলা গল্পটা শেষ করার জন্য বিরক্ত করতে মন চাইল না। যখন ঘড়ির কাঁটা রাত প্রায় 12টার দিকে হেলে গেছে, বন্ধ ঘরের মেঝেতে পাতা বিছানায় শুয়ে শুনলাম বাইরে ছমছম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে অনর্গল চলছে বজ্রপাত। একে নতুন জায়গা, তার ওপর এরকম একটা ঘটনা শুনতে শুনতে মাঝপথে আটকে গেছে। মাথাটাকে শান্ত করে জোর করেই বলা যেতে পারে কিছুটা ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। অবশেষে শুয়ে না থেকে একটু উঠে বসলাম। লম্ফ নিভু নিভু আলোয় দেখলাম মাহিরও পাশের মাদুরে শুয়ে আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে। বুঝলাম
কোনো কারণে তারও ঘুম আসছে না চোখে। শ্রীধর দাদার দিকে তাকিয়ে দেখলাম সে তখন বেশ জোরে জোরে নাক ডেকে বেশ নিশ্চিন্তেই ঘুম দিচ্ছে। এদিকে আমার আর ঘুম আসছে না দেখে ধীরে ধীরে মাহিরের কাছে গিয়ে বললাম, ভাই মাহির, তখন তোমার ফুফা পুরো ঘটনাটা তো শেষই করলেন না। তাছাড়া ঝড় বৃষ্টিতে এদিকে যা অবস্থা দেখছি, আমরা যদি কালকেও না কোথাও বেরোতে পারি তাহলে পরশু এখান থেকে বাড়ি চলে যাব। তোমাদের সাথে হয়তো আর কখনো যোগাযোগও হবে না, কিন্তু যে ঘটনাটা ওই গুণিন শুরু করেছিলেন, তোমার ফুফা যে গল্প অসমাপ্ত রেখে দিয়েছেন, আমি চাই সেটা তুমি সমাপ্ত করো। আসলে এই ঘটনাটা আমাকে এমনভাবে টানছে যে বাকিটুকু না শুনলে না আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছি না। তো কি বলি বাবু, সেই শয়তান তখন রাগে ফুঁসতে লাগলো আর গলা সুর সরিয়ে কইতে লাগলো কয়েককাল আগের এক কাহিনী। সে কাহিনী শুনে যা বুঝলুম, কত সব বড় সড়ো পাপের কাম করছিল ওই হেমন্ত দাদাবাবুর পূর্বপুরুষেরা। অসময়ে প্রাণ দিয়ে সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে ওদের গোটা পরিবারকে। পুরো ঘটনাটা শুনলি জানতে পারবেন, ওই শয়তানেরও তারা সেদিন সারে নিয়ে তার বুকে প্রতিশোধের আগুন এতই তীব্র ছিল যে সেই শয়তান যেন সেদিন কিছুতেই কাবু করতে পারছিল না বাবু। একে সে সময় বর্ষার কাল, রাত ভোর যখন পারছে বৃষ্টি ঝরছে, আমরা তাঁবুর মধ্যে বইসা বুঝলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবার। এদিকে বাইরে যাওনের পথ নেই, আবার ভিতরে ওই শয়তানের দাপট কি যে একখান অবস্থা কি কই। বাইরে তখন বৃষ্টির হালকা ঝাড় আর হাওয়া ভিতরে আসতে লাগলো। সেই শয়তান যেন আরো জাগ্রত হয়ে গেল। তখন সে এমন করি মুখ দিয়া শব্দ করতেছে যেন যেন জন্মের সুখ পাইছে সে, যেন তার সব গায়ের জ্বালা জুড়াইছে বাইরের শীতলতায়। সে আবার নতুন জোশে শুরু করলো তার তর্জন গর্জন। গলা দিয়া ঘর ঘর আওয়াজ করতে করতে সে হামাগুড়ি দিয়া এগিয়ে আইলো একেবারে হেমন্ত দাদাবাবুর কাছে। তারপর কইল, তুই মরবি, আজই মরবি। তোর বংশ নির্বংশ না করে আমি কোথাও যাব না। তোকে সবার সামনেই মারবো আজ। তবে তোকে শেষ করার আগে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়ে তিলে তিলে তোর জানটা বের করে নেব শরীর থেকে। তারপর মানুষ থেকে দানবে পরিণত করব। তুইও হবি এই জামুরা দ্বীপের বন্দি এক শয়তান। কি বলি বাবু, জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা তা তো আমরা জানি, আর চোখের সামনেই একজন জলজ্যান্ত মানুষের শেষ পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে, তাই এই দৃশ্য না দেখলেই কারোর বিশ্বাস হবেনি। বাবা মন্ত্রতন্ত্র পড়ে অনেক চেষ্টা করছিল সেদিন। কপাল গুনে বিপদের আশঙ্কা দেখি একখান তাবিজও বনায় দিলেন হেমন্ত দাদাকে। কিন্তু সে নৌকায় থাকার সময় জেদির বসে বাবাকে ভণ্ড প্রমাণ করার আশায় সেই তাবিজ খুলে পানিতে ভাসায় দেয়। তার শিক্ষার এই দেমাগ, যুক্তি তর্কই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেদিন। বাবা সময় থাকতে আগেই কয়েছিলেন বেশিক্ষণ তিনি ওই শয়তানরে কাবু রাখতে পারবেননি। আর হলো তাই। ওই শয়তান গায়ের ধুলো ঝেড়ে উঠি তার ধারালো নখের পায়ের উপর ভর দিয়া এক লাথি মারল বাবার বুকে। বাবা তুগুন জানে, আমরা মানি বাবা আল্লাহর দূত। দেহে সামান্য আঘাত লাগলেও সে নিজেরে কোনো ক্রমে বাঁচায় নিল। এবার গড়গড়ে লাল চোখে এক দৃষ্টে সে আমার আর ফুফার দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে হেমন্ত দাদার চুলের মুঠি ধরে তারে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল তাঁবুর বাইরে।
তখনও ভোরের আলো সেইভাবে ফোটেনি। হালকা বৃষ্টি হচ্ছে বাইরে। আমার দৃষ্টি যত দূর যায় কোনো পশু পাখি মানুষ কিছু কোথাও নাই তখন চারধারে। ওই শয়তান তার ক্ষমতা বলে আমাদের চারপাশে একটা আগুনের গণ্ডি কাটায় দিল। ওই গণ্ডির তেজে আমাদের শরীর যেন ঝলসে যাচ্ছিল। আমরা নিরুপায় হয়ে গণ্ডির ভিতরে বইসা থাকলাম। চোখের সামনে যে ঘটনা তখন ঘটতেছিল তা দেখা নিজেকে সামলাতে পারছিলাম না। গা হাত একেবারে ভয়ে জড়সড় হয়ে গেছিল। থরথর করে কাঁপছি তখন। তাঁবুর বাইরে গণ্ডির ভিতর দাঁড়ায় করুণ মুখে নিরুপায় হয়ে পাথরের মতন দাঁড়ায় সবটা দেখছি শুধু। সেই শয়তান ততক্ষণে হেমন দাদাকে নিয়ে ফেলছে এক শক্ত পাথরের ওপর। তারপর তার ডান হাত বাড়ায় কি সব কালো লতার মতন বস্তু হাত থেকে প্রসার করি কেমন হেমন দাদার গোটা শরীর আষ্টে পিষ্টে বেঁধে ফেললো। হেমন দাদা তখন চিৎকার করছে, জড় করি ওর দুই চোখ দিয়ে পানি ঝরছে। ওই শয়তান তখন হেমন দাদার সামনে বসি এক অজানা ভাষায় কি সব বলি চলেছে। এক সময় দেখলাম হেমন দাদার চোখের পানি শেষ হয়ে গেল। সে মুখ হা করি চিৎকার করতে যাচ্ছে, কিন্তু গলা দিয়া কোনো স্বর বেরুচ্ছে না। তার চোখ দিয়া পানির বদলে তখন কেবল রক্ত ঝরছে। তারপর দেখি কি তার মুখের হাঁখান বন্ধ হচ্ছে না। ওই জায়গায় বিশাল গর্তের মতন একটা তৈরি হয়েছে। এত বিভৎস সে গর্ত যে তাতে ডিঙি নৌকা পাঠাইলে তা অনায়াসে চলতে পারবে। তার উভয় কাঁধের দূরত্ব বাড়তি তার গায়ের জামাটা ছিঁড়ে যেন টাট্টু ঘোড়ার 1 ঘন্টার দৌড়নো পথে সমান চওড়া হয়ে যাচ্ছে। তার 2 দাঁতের পাটি চওড়া হয়ে যাচ্ছে। তার মধ্যে থাকা এক একটি দাঁত যেন বাড়তি আরবের উধুত পাহাড়ে সমান হয়ে যাচ্ছে। তার দেহের চামড়া যেন ধীরে ধীরে গন্ডারের চামড়ার থেকেও পুরু হচ্ছে। তার মাথার দিকে তাকায় দেখলাম তার ভিতর যেন রক্ত টকবক করে ফুটছে। সময়ের সাথে ধীরে ধীরে দেখলুম তার মাথায় 2 খান বড় ও 2 খান ছোট শিং গজাচ্ছে। হেমন দাদার চোখ 2 খান দেখি একেবারে রক্তের মতো লাল টকটকে আর জলজলে। তখন গোটা দেহ জুড়ে তার কেমন যেন ঘন লম্বা লম্বা কালো পশম জন্মাচ্ছে। আর তার মুখের মধ্যে আঁকা বাঁকা কি সব কালো কালো দাগ পড়ছে। যেন মনে হচ্ছে সে মানুষ থেকে ধীরে ধীরে একখান শয়তানের রূপ নিচ্ছে। তার রূপ পূর্ণ হতে দেখলুম নির্জীব বস্তুর মতন সে কেমন ধপ কইরা মাটিতে উল্টি গেল। চায়ের পাশে বাতাস তখন থমথমে। মহুয়া ফুলের মতন একটা চাপা গন্ধ ভাইসা আসছিল আমাদের নাকে। হেমন দাদা পুরোপুরি একটা দানবের আকৃতিতে পরিণত হলে সেই শয়তান নিজের জায়গা থেকে উঠি আমাদের আগুনের সেই গণ্ডি নিভায় দেয়। গণ্ডির মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ বাবার কোনো শক্তি কাজ দেয়নি। সেই শয়তান তার ক্ষমতা বলে বাবাকে
কেমন জানি ততক্ষণে একেবারে পাথরের মতন প্রাণহীন করে দিয়েছিল। এবার মুক্ত হতি বাবা আবারও নিজের ক্ষমতা বলে সেই শয়তানরে কিছুটা কাবু করার চেষ্টা করলো। বল, বল কিসের প্রতিশোধ নিতে তুই ফিরে এসেছিস? কিসের জন্য তুই এমন করলি হেমন্তর সাথে? কি অভিশাপের কথা বলছিলি? বল সব, বল কে তুই? তখন সেই শয়তান রাগে পড়ে কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর স্বরে বহুদিনের পুরনো এক অভিশাপের কাহিনী আমাদের জানাইল সেদিন। এই ঘটনা প্রায় 100 বছর আগের। এই জামুরা দ্বীপ বরাবরই ছিল মৌলিদের, কাঠুরেদের কাজের জায়গা। তারা এই জঙ্গলের মোম, মধু, কাঠ সংগ্রহ করে নিয়ে জলপথে দেশ থেকে ওদেশে নৌকা পারাপার করে যেত। নিজের দেশেও এগুলো বিক্রি বাটা করতো তারা। সে যুগে এই দ্বীপের অধিপতি ছিল মহেন্দ্র নামে এক ধনী হিন্দু ব্যক্তি। এই পরাশর নদ পার করে জঙ্গলে আসা মৌলি কাঠুরেদের নিষ্ঠুর সর্দার ছিল সে। এই অঞ্চলে খেটে খাওয়া মানুষদেরকে তাদের সংগৃহীত বনজ দ্রব্য বিক্রির শেষে লাভের প্রায় অর্ধেক অংশ তুলে দিতে হতো ওই মহেন্দ্রর হাতে। এমনকি এই অঞ্চলের আশেপাশে যত ফসলি জমি ছিল সেগুলোর লাভও ভোগ করত সে। আর যেসব খেটে খাওয়া মানুষ তার সেই অন্যায় আবদার মেনে নিত না, তাদের লাশ সে পুঁতে দিত এই জামুরা দ্বীপে। তবে সেসব মানুষদের মৃত্যু খুব একটা স্বাভাবিকভাবে হতো না। মহেন্দ্র তার দলকে নিয়ে সেই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাদের সামনে তাদের বাড়ির মা বউদের মেরে সেই লাশ ওই অপরাধী ব্যক্তির চোখের সামনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিত। তারপর তার আপনজনদের, মানে ওই মৃতাদের ছাই ভস্য ওই অপরাধী ব্যক্তির গায়ে মাখিয়ে তার গোটা মুখ বস্তায় মুড়ে দড়ি দিয়ে বেঁধে হাত পা পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে নৌকায় করে নিয়ে আসতো এই জনমানবহীন জামুরা দ্বীপে। তারপর ওই অবস্থায় মাটি খুঁড়ে তাদেরকে এই খালসি গাছে ঘেরা জঙ্গলের মাঝে ওইভাবে জ্যান্ত অবস্থাতেই পুঁতে মাটি চাপা দিয়ে যেত। আর এই মহেন্দ্র কে ছিল জানিস? সে ছিল ওই হেমন্তর মায়ের প্রপিতামহ। হেমন্তর ঠাকুরদা ছিল মহেন্দ্রর প্রথম পক্ষের সন্তান। অপার্থিব শক্তি লাভের আশায় মহেন্দ্র বয়সকালে এক খারাপ তান্ত্রিকের পরামর্শে সেই তান্ত্রিকের পোষা এক জিনকে বিবাহ করে। শুধু তাই নয়, সেই তান্ত্রিক কালো জাদু করে মহেন্দ্রর সাথে মিশে অনিচ্ছাকৃতভাবে তাদের গ্রামের বহু মানুষের ক্ষতি করে। বহু মানুষের অভিশাপের পরেও তান্ত্রিকের সেই পোষা জিন এবং মহেন্দ্রর মিলনের ফলে পরীর মতন এক ফুটফুটে কন্যা সন্তান জুবেদার জন্ম হয়। সেই মেয়ে মানুষ ও জিনের সংমিশ্রণে তৈরি, তাই মানবী ও দানবী দুই রূপই প্রকাশ পেত তার মধ্যে। সে ছিল ওই তান্ত্রিকের গোলাম। নিজের রূপ সৌন্দর্যের মায়ায় ফাঁসিয়ে সে বহু পরিবারের পুরুষদের ক্ষতি করেছে, বহু সংসার ভেঙেছে। হ্যাঁ, অনেক মায়ের কোল খালি করে তাদের দুধের শিশুকে নিয়ে এসে বলি দিয়েছে তান্ত্রিকের কাছে। পাপ, পাপ, ভরা পাপ। ওই
পরিবারের পাপ। কত মানুষের রক্ত, মাংস, কান্না, অভিশাপ লেগে আছে ওই পরিবারের মূলে, তা তোরা কল্পনাও করতে পারবি না। ওদের বংশ তো আজ নির্বংশ হবেই। সেদিন ওরা আমাকে নিস্তার দেয়নি, দেয়নি নিস্তার। সে সময় আমি ছিলাম পারভিন গুনিনের পোষা জিন। আমাদের হুজুর কখনো কোনো মানুষের ক্ষতি করেনি, বরং সব সময় তাদের বিপদ থেকে রক্ষা করেছেন। সেদিন ভরা গ্রীষ্মের দুপুর ইচ্ছে করেই মানুষের রূপ ধারণ করে এই পরাশর নদে মাছ ধরতে এসেছিলাম আমি। আমার সাথে সেদিন পরিচয় হয়েছিল জুবেদার। তার রূপে মুগ্ধ হয়ে নিজেকে আর সামলাতে না পেরে প্রেমের প্রস্তাব দিই আমি তাকে। সে তার মায়ায় আচ্ছন্ন করে নিকা করে আমার সাথে। তারপর সব কিছু চলছিল একরকম। এরপর আমাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স যখন প্রায় 2 মাস, জুবেদা সেই খারাপ তান্ত্রিকের সাথে পরামর্শ করে। তান্ত্রিকের পোষা খারাপ জিন ও পিশাচদের দিয়ে আমাকে শিকল পরিয়ে নিয়ে গিয়ে বন্দি করে ওই তান্ত্রিকের ডেরায়। আমার চোখের সামনে থেকে আমার পুত্র সন্তানকে নিয়ে গিয়ে সেদিন জুবেদা তুলে দেয় ওই তান্ত্রিকের হাতে। সেদিন আমি বন্দি দশায় কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। বুকের মধ্যে সমস্ত কষ্ট চেপে আমিও সেদিন অভিশাপ দিয়েছিলাম ওদের ওই পরিবারকে। সেদিন আমার পুত্রকে যেভাবে মরতে হয়েছিল ওদের পরিবারের কন্যার নিষ্ঠুরতার জন্য, গোটা গ্রামের লোককে যেরকম মরতে হয়েছিল জুবেদার বাবা মহেন্দ্রর জন্য, সেরকম ভাবে সঠিক সময়ে তিলে তিলে ওদের গোটা পরিবারকে নির্বংশ করার কঠোর অভিশাপ দিয়েছিলাম আমি। আমার এই অভিশাপের কথা জানতে পেরে জুবেদার পরামর্শে ওই তান্ত্রিক আমাকে তার ক্ষমতা বলে এই শয়তানের রূপ দান করেছে। অনন্তকাল ধরে তার অভিশাপে আমি বন্দী হয়ে আছি এই জামুরা দ্বীপে। কিন্তু আমার বিশ্বাস ছিল ওদের এই পাপের শাস্তি এভাবে ওরা আটকাতে পারবে না, পারবে না। হেমন্তর বাপ ঠাকুরদাকে সঠিক সময় যেভাবে নিজের ডেরায় এনে মেরেছি আমি, ঠিক সেভাবেই ওকেও আজ মারলাম আমার এই এলাকায় টেনে নিয়ে এসে। আজ আমার প্রাণের জ্বালা কিছুটা জুড়লো। এরপর সকালের আলো কিছুটা স্পষ্ট হতেই আমরা আমাদের ইঞ্জিন নৌকাটা নিয়ে ফিরিয়ে এলাম গায়ে। কিন্তু সেদিন ওই দ্বীপে যা ঘটেছিল আমাদের সাথে, তা আমরা এই গাঁয়ের কোনো লোককে জানাতে পারিনি। তারা জানে মোড়লের শালা হেমন্ত দাদা বুনো মায়ের অভিশাপে মাছ ধরতে গিয়ে বাঘের পেটে গেছে। কথাগুলো শেষ করে একটা লম্বা হাঁফ ছাড়ল মাহির। আমিও জানালার দিকে তাকিয়ে দেখলাম তখন সবে ভোরের আলো ফুটছে। সারা রাত ঘুম হয়নি বলে সেদিন ভোর রাতে এমনভাবে ঘুমটা এলো যে সকালে সঠিক সময় উঠতে না পারার জন্য আর কোথাও ঘুরতে বেরোনো হয়নি আমাদের। তাছাড়া বৃষ্টি বাদলে এমন একটা অবস্থা, সে সময় ওখানের আমরা এদিক ওদিক কোথাও না গিয়ে ওই একদিনে হেতমপুর গ্রামের বুনো মায়ের মন্দির, জমিদার মধুর মোহনের বাড়ি, আরও কাছাকাছি 2-1 জায়গা দেখে পরদিন সকালে ফিরে আসি ঘুঘুডাঙায়। সত্যি কথা বলতে যেমন ভেবেছিলাম সেভাবে ঘোরা হয়তো ওখানে আমাদের হয়নি, তবে মাহির এবং তার পরিবারের কাছ থেকে
জামুরা দ্বীপের যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জেনেছি তা আজও মনে পড়লে গা শিউরে ওঠে আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন জামুরা দ্বীপের শয়তান। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।